বাজারে যাইতেছি, তোমার কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না। আম্মা যা জানতে বলছে সেগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আসে। ঠিক আছে, ওগুলো নিয়ে চলে আসবো। ফারজানা, আপনি ভাইজান, ভাইজান তুমি বাইসে আছো? হরে ভাই বাইচে আছি। অনেক বড় একটা বিপদে পড়ছিলাম, খালি মার দোয়া ছিল দেখে বাইচে আছি। ফারজানা, তোমারে কইছিলাম না যে আমি এবার বিদেশে যাই অনেক টাকা ইনকাম করে তারপরে একবারে দেশে চলে আসুম। আমি একবারে দেশে চলে আসি, আর বিদেশে যাবো না আমি। এখন থেকে তুমি, মা, রাশেদ, রিমা, আমি সবাই নিয়ে একসাথে থাকবো। কিরে, তোরা কেউ কথা কস না কেন? বাড়িতে কোনো বিপদ আপদ হয় নাই তো? মা কই, রিমা কই? মা, ও মা, রিমা। তুমি তো দেখতে একদম আমার বাবার মতো। তুমি কি আমার বাবা? হ্যাঁ মা, আমি তো তোমার বাবা। বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? জানো এখানে কি হয়েছে? কি হয়েছে মা? দাদু, চাচু সবাই ভেবেছে তুমি মরে গেছো। সেই জন্য দাদু আর নানা ভাই মিলে মার সঙ্গে চাচুর বিয়ে দিয়ে দিয়েছে। ফারজানা, রিমা যা কইতেছে তা কি সত্য? রাশেদ, রাশেদ, রিমা যা কইতেছে তা কি সত্য? কথা কস না কেন? রিমা যা কইতেছে তা কি সত্য? অসত্য। আল্লাহ, তুমি কি শুনাইলো? মা, এটা তুমি কি করলে মা? আমি পাইছে থাকতে আমার বউরে তুমি আরেকজনের কাছে বিয়ে দিলা। চুপ করে তাই করলে মা, কথা কও। আমি তোমার পেটের সন্তান মা, আমার এত বড় শাস্তি তুমি কেন দিলা? শাস্তি যদি দিতে হয় তাহলে তুমি আমার বলতা, আমি বিদেশের বাড়িতে গাড়ির নিচে মাথা দিয়ে তারপর আত্মহত্যা করতাম। বাজার রে, 6 মাস তোর কোনো খবর আসিল না। বোর বাপে আয়া বউ মাইনে নিয়ে আসতে চাইছিল, ভাই বলে অন্য জায়গায় বিয়া দিব। আমি আমার নাতিটার কথা চিন্তা কইরা বউ মাইনে এই বাড়িতে রাখতে চাইছি, কিন্তু কোন অধিকারে রাখবো আমি? তাই রাশেদের লোকে বিয়া দিয়া আমি বউ মাইনে এই বাড়িতে রাখছি। আমি কি জানতাম যে তুই বাইসা আছিস, তুই মরস নাই? আমি একটা জলজান্ত মানুষ, আমারে তোমরা মাইরা ফেলাইলা। 6 মাস আমার কোনো খোঁজ খবর ছিল না, আরে 2টা মাস অপেক্ষা করতা। তোমার সাথে যারা থাকে সবার বাড়িতে বাড়িতে গিয়া খোঁজ নিছি, কেউ কোনো খোঁজ জানে না। এমনকি যারা তোমার সাথে থাকতো তাদের সবাইরে ফোনে কথা কইছি, কিন্তু কেউ কোনো খোঁজ খবর জানাইতে পারে না। তারপরে আমরা ধরে নিছি যে তুমি বাইসে আছো। কিন্তু তোমার শ্বশুর একদিন আয়া কইলো তুমি যে গাড়িতে করে ডিউটিতে গেছিলা এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, এই গাড়িতে যারা আছিল সবাই মইরা গেছে। তারপর তোমার শ্বশুর, মা সবাই ধরে নিছে যে তুমি মইরা গেছো। কোন মুখে তাকাবো তোমার দিকে ভাইজান? যা করছি পরিস্থিতি শিকার হয়ে করছি, তুমি আমাদের মাফ করে দাও ভাইজান, মাফ করে দাও। চুপ! একটা কথাও তুই কবি না। তুই আমার গলার মধ্যে ছুরি চালাই এখন আইছিস মাপ চাইতে।
ওই কোন মুখে মাপ চাস তুই? হ্যাঁ, আমি মরলে মরছি, আমার বউ বিধবা হইলে হয়েছে, আমার সন্তান ইতিম হইলে হয়েছে, এর লিগে তুই তুই আমার বউরে বিয়ে করবি? জামাল, রাশিদের কোনো দোষ নাই, যা দোষ সব আমার। তুই যা শাস্তি দেও না আমারে দে। আমি তোর কাছে মা হইয়া মাপ চাইতেছি, তুই আমারে মাপ করে দে। তারপরে তোরা ভাই ভাই অশান্তি করিস না বাপ। না 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 না, আমি তোমাকে কাউরে ক্ষমা করুম না। আর শান্তি, ও শান্তির কি দেখছো? অশান্তি তো মাত্র শুরু হয়েছে মা। আমি আমার বউরে ফেরত চাই, নাইলে পরে এই বাড়ি ঘর দুয়ার সব কিছু আমি আগুন দিয়ে পুরাই দেবো। বাঁচতে দেবো না, কাউরে বাঁচতে দেবো না, আমি কাউরে বাঁচতে দেবো না। মা তুমি কি করছো? মা তুমি এমনটা করো না মা। দাদু, ও দাদু, দেখে যাও মা মরে যাচ্ছে। আল্লাহ দোহাই লাগে, তুমি এমন পাপের কাজ করো না। মা, মা, আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। আমি কি করব এখন? আমি তো পাপী, আমি পাপ করছি। আমার স্বামী বাইচা থাকতে আমি আমার দেবরে বিয়ে করছি। আমার মরণ ছাড়া কোনো গতি নাই মা। বৌমা, তোমার তো কোনো দোষ নাই, দোষ করলে আমি করছি। তুমি তো বিয়া করতে চাও নাই, আমি জোর করে রাশেদের লগে তোমার বিয়া দিছি। মরতে হইলে আমি মরমু, তোমরা মরবা কেন? মা, আপনি আমার এখন কোনো কিছু বলে সান্ত্বনা দিতে পারবেন না। আমার মরণই আছে কপালে, আমার মরণই আছে, আমি মরবই। বৌমা, আমার নাতিটার দিকে চাই দেও। তুমি মরে গেলে ওর কি হইব? বৌমা, পাগলামি করো না। আমার নাতিটার মুখের দিকে তাকায় তুমি এই পাগলামি বন্ধ করো বৌমা। মা, আপনি আমার এখন কেমনে কি হইব? এই সমাজ এই গ্রামের সবাই আমার কলঙ্কিনী করবো। তাছাড়া আমার মায়েরটা তখন ছোট, ওজন বড় হইব, ওজন জানতে পারবো ওর বাবা বাইচা থাকাকালীন আমি আরেকটা লোকরে বিয়ে করছি। না মা, ও আমারে কি না করবো? ও কোনোদিন আমারে মাফ করতে পারবো না মা, কোনোদিন না। মানে উল্টা পাল্টা চিন্তা করিস না মা। আল্লাহ যখন সমস্যা দিছে আল্লাহ সমাধান করবো। না গো মা, মা, আপনি আমার একটা উপায় কোন, আমি এখন কি করবো? আমি কি করবো কোন? আমার স্বামীর সাথে এত বড় বেইমানি কেমনে করলাম মা? আমার তো আল্লাহ মাফ করবো না, আমার স্বামী আমার মাফ করবো না, আমার তো নরকে জায়গা হইব না। মায়া, তুমি এখানে কেন আইছো? চলে যাও এখান থেকে। আমার সামনে এসে আমার মনের দুঃখ আর বাড়াও না তুমি। তোমার মনে কষ্ট দিয়ে আমিও সুখী হইতে পারি নাই মায়া। অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? আমার ভাইজান মরে নাই মায়া, ভাইজান বাইসে আছে। কি কও এগুলা? এই কথা তুমি কার কাছ থেকে শুনছো? আমি কারো কাছে শুনি নাই মায়া, ভাইজান বাড়িতে ফিরে আইছে। হায় আল্লাহ, এখন তাহলে কি হইব? তুমি যে তোমার ভাবিরে বিয়া করছো, এই কথা তোমার ভাইয়া জানছে? সব শুনছে মায়া। ভাইজান তো কথাটা শোনার পর থেকে পাগলের মতো করতেছে। আমি ভাইজানের সামনে দাঁড়াইতে পারতেছে না, মা সামনে দাঁড়াইতে পারতেছে। ভাবি তো আত্মহত্যা করতে গেছিল, মা যদি ঠিক টাইমে না যাইতো তাহলে আজকে ভাবি মইরা যাইতো। আমি এখন কি করব? আল্লাহ যে কেন আমার এই শাস্তি দিতেছে, কি করব মায়া তুমি কও। ওর সাথে যা হয়েছে একদম ঠিক আছে। কারো মনে কোনোদিন কষ্ট দিয়া কেউ সুখী হইতে পারে না রে রাশেদ। আমার মায়া তোর জীবন দিয়া ভালোবাসতো। তুই জানস আমার মায়ায় তোর ভালোবাসে বইলা কত কত ভালো ভালো সম্বন্ধ ফিরাই দিছে। কত দিন আমি নিজে আমার মায়ের গায়ে হাত তুলছি শুধু তোর জন্য, তারপরও তোরে ভুলে নাই। সেই তুই আমার মায়ের সাথে বেইমানি কইরা তুই তুই তোর ভাবিরে বিয়ে করছ। বিয়ার পর আমার মায়া কেমন আছে, কি করতেছে, কি খাইতেছে একদিন একদিন তুই খবর লইছ? তোর যেদিন বিয়া, তোর যেদিন বাসর, সেই দিন আমার মায়া তিনবার আত্মহত্যা করতে গেছিল। আমি ফিরেছি।
তোর বিয়ার পর থেকে আমার মায়ার কোনো খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই। দেখ দেখ কি চেহারাটা হইছে, একবার চাইয়া দেখ। আর আর এই সব কিছুর মূল হইছিস তুই। চাচা, আমি কি মায়েরে কম ভালোবাসতাম? কোন পরিস্থিতিতে গিয়ে আমি আমার ভাবিরে বিয়া করছি সব যাই নাও আপনি আমারে দোষী করবেন? আমি তোরা দোষী করতে চাই না। তুই সাধু মানুষ, তুই সাধু মানুষের মতন থাকবি। আর আমার মায়ার আশেপাশে যেন কোনোদিন দেখি না। যা বেরো, বেরো। চল করদা করদা, এই আমার খারে চল, যা যা যা। কি গো, কিছু বলবা? বউ, আমরা যারা বিদেশের বাড়িতে থাকি না, তাদের জীবনটা অনিশ্চয়তার মধ্যে থাকে সব সময়। যে কোনো সময় যে কোনো বিপদ আপদ হইতে পারে। তুমি বিপদ আপদের কথা বাদই দাও, ধরো এই যে সংসার, এই সংসারের মধ্যে অভাব অনটন আসতে পারে, কিন্তু কথা একটাই, যে কোনো পরিস্থিতিতে তুমি আমারে ছেড়ে, আমার এই সংসার ছেড়ে কোথাও যাবে না। আমি আপনারে কথা দিতেছি, যে বিপদ আপদে আসুক না কেন, যত অভাব অনটন হোক না কেন, আমি আমার স্বামীর সংসার ছেড়ে কোথাও যাব না। বউ হয়ে বাড়িতে আইছি, লাশ হয়ে বেরোবো এর আগে। হায় হায় রে জামাল, কাল লাগা কি করলি? হ্যাঁ, আরে তোর বাপ তগ দুইটা ভাই ছোট রাইখা মইরা গেল, তুই ছোটবেলা এই সংসারের হাল ধরলি, বিদেশ চইলা গেলি। বিদেশ যাওয়ার পর তগ ছোট্ট একটা টিনের ঘর, তুই বিদেশ থেকে টাকা পাঠাইছ, সেই টাকা দিয়া তখন এত বড় একটা বাড়ি করলো। আর তোর ভাইয়েরে তুই লেখাপড়া শিখাইছ। তোর ভাই তোর কাছে যখন যা চাইছে তুই বিদেশ থেকে পাঠাই দিছ, আর সেই ভাই তোর লোকে এত বড় বেইমানি করলো। চাচা, আমি মরে গেছি শুনে রাশেদ ফারজানারে বিয়ে করছে। আপনি এখানে আমার ভাইয়ের বেমানি কই দেখলেন? হায় হায়, তুই যে এই আসল ঘটনা কিচ্ছু জানোস না। আসল ঘটনা? আসল ঘটনা কি চাচা? আরে আসল কথা হইলো তোর বউ লগে তোর ছোট ভাইয়ের একটা সম্পর্ক আছে। আল্লাহর দোহাই লাগে চাচা, এমন কথা বললেন না। আমার বউরে আমি খুব ভালো করেছি, ও এরকম কাজ করতেই পারে না। রাখছর ভালো মাইয়া, তোর ভাইয়েরে আর তোর বউয়েরে আমরা গ্রামবাসীরা হাতে নাতে ধরছি, আর সেই ঘটনার দামাচাপা দেওয়ার লাইগা তোর ছোট ভাই তোর বউরে বিয়া। আল্লাহর দোহাই লাগে চাচা, আল্লাহর দোহাই লাগে, আপনি আর এই কথা করেন। এমন কথা করেন আমি সহ্য করতে পারতাছি না চাচা। আমার মনে হইতাছে যে আমি একদম বন্ধ হয়ে মারা যাব। এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে, আমি দুইটারই খুন করব। তুই আমার মায়ার বুকের মধ্যে তুষের আগুন জ্বালাই দিছিলি। আমি তোর সংসারের মধ্যে তুষের আগুন জ্বালাই দিব, পুইরা সারখার হয়ে যাই। সামলা সামলা। এই সব কতদিন ধরে চলতেছে? কি সব? রাশেদের লগে তোমার যে সম্পর্ক। কি কইতেছেন আপনি? রাশিদের লগে আমার সম্পর্ক মানে? আপনার কি মাথা গেছে? হ্যাঁ, আমার মাথা গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আমার সত্যিটা জানা দরকার। রাশেদের সাথে সম্পর্ক কি তোমার আছে না নাই? বিশ্বাস করেন, আমি আমার ছোট মায়ের কসম খেয়ে কইতেছি রাশেদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। খবরদার আমার মায়ের নিয়ে কোনো কসম কাটবি না তুই, নাহলে তোরে গলা টিপে আমি মাইরে ফেলাম। ভাই,
আমার গলা টিপা মাইরা ফেলেন, তারপর এত বড় কলঙ্ক আমার মাথায় দিয়েন না। ভাইজান আমারে ডাকছো? তুই না আমার মার পেটের ছোট ভাই। এই পর্যন্ত তোর কোনো আবদার আমি কোনোদিন অপূরণ রাখি নাই। আরে বেটা, যখন আমার বন্ধু বান্ধব নিয়ে খেলে দাবড়ায় বেড়ানোর কথা, তখন এই সংসারের দায়িত্ব নিয়ে আমি বিদেশের বাড়িতে গেছি। কোনদিন তোর অভাব কষ্ট বুঝতে দিইনি। আমার নিজের সন্তানের মতো তোর আমি ভালোবাসছি। সেই তুই আমার লোকে এত বড় বেমানি করতে পারলি? যেই মানুষটারে আমি ভালোবাসি, তোর ভাবি, তার সাথে নাকি তোর সম্পর্ক ছিল? এটা তুমি কি কইতেছো? হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। আমি 6 মাস বিদেশ থেকে ফোন দিতে পারি নাই, ওই সময় তোমাকে সম্পর্ক জমে গেছে। গ্রামের লোকজন তোমাকে হাতে নাতে ধরছে, আর আমার মা সেটার ধামা চাপা দেওয়ার জন্য তোমাকে দুইজনে বিয়ে দিছে। আমি অপরাধ করি, তোমার দুইটা পায়ে পড়ে তুমি আমার শাস্তি দাও, মারো কাটো, যা ইচ্ছা তাই করো। তুমি আমি বলতে এরও মিথ্যা অপবাদ দিও না ভাইজান, মিথ্যা অপবাদ দিও না। এই সমস্ত কথা তুমি কে কইছে ভাইজান? কে? আরে বেঈমান, গ্রামের লোকজন আমারে কইছে। গ্রামের লোকজন আমারে কইছে, তারা মিথ্যা কথা বলে না। আর তুই তো একটা বেঈমান রে। তোর মতো ভাই থাকার চেয়ে না থাকা ভালো। তোর ভাইরা মা দেখছো, দেখছো ভাইজান কি কয়? ভাইজান কইতেছে ভাবির লগে নাকি আমার সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ধামা চাপা দিবার লাগে নাকি তুমি আমার সাথে ভাবিরে বিয়া দিছো। এই কথা নাকি গ্রামবাসী কইছে। মা মা তুমি ভাইজান রাত কেন? ভাইজানটা মারা ফেলতে দাও আমারে। এই কথা শুনে নাকি আমার মরণ হইল না কেন? জামাল, গ্রামের মানুষ কখনোই তোকে ভালো চায় নাই। তোকে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চলতেছে, এই ঝামেলাটা বড় করার জন্য একটা মিথ্যা কথা কইছে। আমি তোর মা হইয়া কইতাছি, ওগো মধ্যে কোনো সম্পর্ক আছিল না। তারপরে যদি তুই বিশ্বাস না করস, লে দুইজন তো তোর চোখের সামনে আছে, লে মাইরা বলা। চুপ করো মা, তুমি চুপ করো। তুমি হইতাছো সমস্ত নষ্টের গোড়া। তোমরা কেউ আমার আপন না, কেউ আপন না। আমার বেঈমান, সব এক একটা বেঈমান তোমরা। আমার এসে চাচা বড় বিষ খুঁজতেছি মা, বিষ খাই আমি আত্মহত্যা করুম। আমি আমার এই জীবন রাহুম না মা। পাগলামি করিস না, এমনি তোর বড় ভাইয়ের মাথা গরম। মানুষ এই উল্টা সিধা বুঝে তোর ভাইয়ের এমন করে দিছে, দেখবি রাগ পইরা গেলে সব ঠিক হয়ে যাইব। কিচ্ছু ঠিক হইব না মা, কিচ্ছু ঠিক হইব না। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি তো জানতো আমি মায়ের কতটা ভালোবাসতাম। আমার ভাতিজির মুখের দিকে তাকায়, আমার ভাবির মুখের দিকে তাকায়, আমি আর ভাইয়ের সংসারের দিকে তাকায় আমি আমার ভাবিরে বিয়া করছি। আমার ভালোবাসার সাথে আমি প্রতারণা করছি। মা তুমি কইতে পারো আমার মতো কোনো অবিবাহিত ছেলে কোনো এরকম বিবাহিত মহিলাকে বাচ্চা সহ বিয়ে করবো? করবো না মা, করবো না। যে ভাইয়ের লাগে, যে ভাইয়ের মুখের দিকে তাকায় আমি বিয়ে করছি, সেই ভাই আমার ভুল বুঝে মিথ্যা কইতেছে, অপবাদ দিতেছে। আমি আর সহ্য করতে পারতেছি না মা। তুমি আমার জীবনটা নষ্ট করছো। তুমি আমার সুস্থ সুন্দর জীবনটা ফিরায় দাও মা। কি কইছো? আমি অপরাধী, কিন্তু আমি আমার নাতিটার কথা চিন্তা করছিলাম, আমার পোলার বইয়ের ভবিষ্যতের কথা চিন্তা কইরা এই কাজ করছি। এখন যদি তোরা আমার অপরাধী বানাস, তাহলে আমি অপরাধী। আমার শাস্তি দে, তোরা যেই শাস্তি দিবি এই শাস্তি আমি মাথা পাইতে নিব না। মানে তোমারে আমি শাস্তি দিতে পারব না। তুমি আমার মা। আমি আমার নিজেরা শেষ করে ফেলবো, নিজেরা শেষ করে ফেলবো মা। হ্যাঁ, এমন কথা কইস না বাপ। এখন তো সমস্যার সমাধান করতে হইব না। ও বাপ, তুই বউরে ডিভোর্স দে, দিয়া তোর ভাইয়ের বউ তোর ভাইরে বিদায় দে। ডিভোর্স দিলে না বিষয়টা সমাধান হইব না। ডিভোর্স দিলে গ্রামের সবাই জানবো তোরা আমাকে সিসি করবো মা। আমি এটা করতে পারবো না। তোমার যা ইচ্ছা বলছো তাই করো। বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? না রে মা,
আমার কোনো কষ্ট নাই। তোর মতো মেয়ে যার আছে তার কি কোনো কষ্ট থাকতে পারে বল? মারে, সবাই তো আমার পর হয়ে গেল, তুই তোর এই বাবারে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না তো? না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এখন চলো, মা তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। আমি, তুমি, মা, চাচু সবাই মিলে একসঙ্গে বসে খাবো। মারে, সবার সাথে হাসি খুশিভাবে বইসা খাওয়ার ভাগ্য আমার নাই। তুই যা সবার সাথে খায় নে। না বাবা, তুমি না খেলে আমি খাবো না। সারাটা দিন গেল, একটা দানা পানিও তো মুখে দেন নাই। চলেন কয়টা খায় নেবেন। তোমাকে খাবার খাইতেও না আমার এখন ডর লাগে। কি কন আপনি? আমার মনে হইতেছে তোমরা সবাই মিলে একজোট হয়েছে, খাবারের লগে আমার বিষ মিশাই তো তোমরা মাইরেও ফেলাইতে পারো। এসব আপনি কি কইতাছেন? আপনি আমার রিমার বাবা, রাশেদের আপন ভাই, আর আপনার মা যে আপনার জন্ম দিছে, এরা আপনারে মাইরা নেব, বিষ খাওয়াইব? এই সমস্ত কথা আপনি মাথায় আনলেন কি কইরা? আপনি হয়তো জানেন না তারা আপনারে কতটা ভালোবাসে। আমার কথা বাদ দেন, আপনার যখন কোনো খোঁজ পাওয়া যায় নাই, এই মানুষগুলো পাগলের মতো ছুটছে। আরে কে আমারে কত ভালোবাসে সেটা আমার খুব ভালো করে জানা আছে। যারে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম, সেই তো আমার জন্য অপেক্ষা করতে পারলো না, আমার ছাইরা আরেকজনের বিয়ে করলো। জানো জানো, বিদেশের বাড়িতে আমি বড় একটা বিপদে পড়ছিলাম। আমার মালিকের ছেলে 70টা উট বিক্রি করে ফেলাইছে। আমারে কইছে যে আমি যেন এই কথা কাউরে না জানাই। আমি কাউরে জানাই না, জানি যে জানাইলে আমার মাইরা ফেলাইব। মালিক আইসা 70টা উট না পায়ে আমার ইচ্ছা মতো মারলো, এমন মায়ের মারলো যে আমি 10 দিন হসপিটালে ছিলাম। হাসপাতালের বেডে শুয়ে আমি মনে করছি যে আমি মইরাই যাব। আল্লাহর কাছে সবসময় কি চাইছি জানো? আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ, আমি মরার আগে যেন তোমার মুখটা দেখতে পারি, আমার মার মুখটা দেখতে পারি, আমার এই মেয়ের মুখটা দেখতে পারি। সুস্থ হওয়ার পর আমার জেলে পাঠাই দিল। জেল থেকে ছাড়া পাইলাম, বাড়িতে আসলাম। বাড়িতে এসে এখন কি মনে হইতেছে জানো? বাড়িতে এসে মনে হইতেছে যে আমি বাড়িতে কেন আসলাম, ওই মালিক আমারে মাইরা পালাইলো না কেন, তার মায়ের খেয়ে আমি পড়ে গেলাম না কেন। চাচা বাড়িতে আছেন? চাচা, আরে জামাল ভাই, আপনি কেমন আছেন জামাল ভাই? সবই তো জানো মায়া, কেমন আছি বুঝতেই পারতেছো। জামাল ভাই, আপনি রাশেদ ভাই আর ভাবিরে ভুল বুঝছেন না। তারা যা করছে আপনার সংসারের সুখ শান্তির জন্যই করছে। কিসের সংসার সুখ শান্তির জন্য করছে? মায়া, তুই যেটা জানোস না সেটা নিয়ে কথা বলবি না। ওই মিয়া, তুমি এখনো চুপ করে রয়েছো কেন? অ্যাকশনে যাও, অ্যাকশনে। চাচা, এর জন্য তো আমি আপনার কাছে আইছি। চাচা, আমি আমার বউটারে ফেরত চাই। আপনার এলাকার 10 জনে মিলা আমার এই ঝামেলার সমাধান করে দেন। ওই মিয়া, তুমি এখনো এই নষ্ট মেয়েটারে চাইতেছো? হ্যাঁ, তোমার জায়গায় অন্য কোনো ছেলে হইলে এই মেয়েটারে গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বার করে দিত। আরে মিয়া, ওই মহিলার কারণ ওই তোমার সংসারের মধ্যে যত ঝামেলা হইছে, ওই বউরে তুমি মাথা থেকে জাইরা ফেলাই দাও, ফালাই দিয়া নতুন করে একটা বিয়া করো। কি কইতাছেন চাচা? এখন আমার কাছে কে তার মেয়ে বিয়ে দিব? আরে আমি দিমু, আমি। তুমি যদি চাও তবে এই যে আমার মাইয়া তোমার কাছে আমি বিয়া দিব। আব্বা, তুমি এসব কি কইতাছো? আল্লাহর দোহাই লাগে তুমি এসব কইও না। আমি ঠিকই কইতাছি। জামাল, তুমি আমার মায়ের বিয়া করবা? চাচা, মায়া তো দেখতে মাশাআল্লাহ সুন্দর, তার উপরে আপনার মেয়ে। মায়ের বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। তারপরেও তো চাচা একটা কথা থাকে, আমার একটা বাচ্চা আছে, ওর কথাও তো আমার ভাবতে হইব। চাচা, এর জন্য কইতাছি আপনার এলাকার সবাই মিলা বইসা আমার এই ঝামেলার সমাধান করে দেন। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তুমি যাও, তুমি গিয়া এলাকার সমস্ত লোকদেরকে বইলা দাও যে আজকে বিকালবেলা এই বিষয় নিয়ে আমরা বসতেছি। যাও। কি হয়েছে? কান্নাকাটি করতেছো কেন? তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? এখনো হয় নাই,
তবে আব্বা আমার বিয়ার ব্যাপারে কথা বলছে, ছেলেও আমার বিয়ে করতে রাজি হয়ে গেছে। জানতাম তোমার বাবা তোমার জন্য বিয়ে ঠিক করবে। শুধু শুধু মায়া বাড়ায় কি লাভ বলো? বিয়ে করে তুমি সুখী হও। আব্বা আমার বিয়ার ব্যাপারে কার সাথে কথা বলতেছে সেটা শুনবা না? কার সাথে? তোমার বড় ভাইয়ের সাথে। কি কইতেছো তুমি? ভাইজানের সাথে তোমার বাপে বিয়ে ঠিক করছে? ভাইজান কি এই বিয়েতে রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছে। তোমার ভাইও চায় আবার বিয়ে করতে। রাশেদ, এখন তুমিই বলো কি করবে? এখন আমি কি করব? মায়া, তোমার কাছে কি বিষ আছে? থাকলে আমার একটু বিষ দাও, খায়া মরে যাই। এটা আমি কি শুনলাম? ভাইজান তোমারে বিয়ে করতেছে? না, আমি বাইসা থাকতে তোমারে ভাইজানের লগে বিয়ে হইতে দিব না, দিব না। রাশেদ, তুমি তোমার ভাইজানকে বুঝাও। সে যদি আমার সত্যি সত্যি বিয়ে করতে চায় তাহলে কিন্তু আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। না, তুমি এমন কিছু কইরো না। কিন্তু আমি আমার ভাইজানকে কি কইরা বুঝামু? হ্যাঁ, সামনে গেলেই তো আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আচ্ছা, তুমি এখনো তোমার ভাবির ডিভোর্স কেন দিতেছো না? তুমি তোমার ভাবির ডিভোর্স দিয়ে তোমার ভাইজানের কাছে তার বউরে ফিরিয়ে দাও, তাইলে তো সব ঝামেলা শেষ। মায়া, চাইলেই ডিভোর্স দেওয়া যায় না। ডিভোর্স দিতে গেলে গ্রামবাসী লাগবে, কোর্ট কাছারি, অনেক ঝামেলা। আমি এটা তোমার বুঝাইতে পারবো না। যত ঝামেলাই থাকুক, তুমি তোমার ভাবির তাড়াতাড়ি ডিভোর্স দাও, তাহলে তোমার ভাইজান যদি কোনো অঘটন ঘটায় ফেলে। আমি এখন কি করবো মায়া? আমি কিচ্ছু জানি না। আব্বা, আমি তোমারে বারবার মানা করছিলাম, বারবার কইছিলাম আমি বিয়াটা করুম না, তারপরও তুমি জোর করছো। এখন আমি কি করবো আব্বা? আমার স্বামীর আমি মুখটা কেমনে দেখাবো? সে তো আমার ভুল বুঝতেছে। তোমরা কেন আমার জীবনটা নষ্ট করে দিলা? মারে, আমরা সবাই তো জানতাম জামাই বাবাজি মারা গেছে। তোর আর রিমার ভবিষ্যতে চিন্তা করেই তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা তো আর জানতাম না এরকম একটা ঘটনা ঘটবো। কিন্তু এখন কি হইব রে মা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। জামাই বাবাজি কই? কোনো সিদ্ধান্ত নিছে নাকি? জানোস কিছু? আমি জানি না আব্বা। এদিকে গ্রামের লোকজন আমার আর রাশেদ নিয়ে খুব বাজে বাজে কথা কইতেছে, আর তোমার জামাই সেসব কথা শুই না আমারই ভুল বুঝতেছে। আপনি আইছেন, ভালো হয়েছে, নাহলে আমি আপনার খবর দিতাম। এই বাড়িতে গ্রামের লোকজন নিয়ে আজকে বিচার হইব, আপনি উপস্থিত থাকবেন। এইসব তুমি কি কইতেছো বাবাজি? গ্রামের লোকজনটা জানেছো মানে? হ্যাঁ গো, জানানে কি দরকার ছিল? আমি আছি, তোমার মায় আছে, আমরা বসেই তো এটা মীমাংসা করতে পারতাম। এখন যে তুমি এই গ্রামের লোকজনটা জানাইছো, হেরা তো তুমি বাড়িতে আইবো, বৈশা বিচার আচার করবো, এতে কি তোমার মান সম্মান থাকবো? আরে কিসের মান সম্মান থাকবো? আমার মান সম্মান কি এখন আছে? আপনার মেয়ে যেই কাজ করছে এরপরেও কি গ্রামের মধ্যে আমি মুখ দেখাইতে পারি? গ্রামের লোকজন আমার দেখলে সিসি করে। আমার কি মন চাইতেছে জানেন? আমার মন চাইতেছে আপনাকে থুথু দেই। আপনারা মানুষ না তো, আপনারা বেঈমান অমানুষ। জামাই বাবাজি, এটা তুমি ভুল বললা। আমার মেয়ে কিছুই করে নাই, যা করণের আমি আর তোমার মায় মিলে করছি। তুমি বাবাজি শুধু শুধু আমার মাইয়াটারে দোষারোপ করো না বাবা। চুপ করেন আপনি। কোন মুখে আপনি এই কথা বলেন? আপনার মেয়ে আমার স্ত্রী, তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার আগে আমার কথা আপনার 10 বার ভাবা উচিত ছিল। ভাবেন নাই। আমার কথা যেহেতু আপনারা শুনেন নাই, আমি আপনাকে কারোর কথা শুনুন না। এমনও হইতে পারে আজকে বিচারের পরে আপনার মেয়ের এই বাড়ি থেকে চিরতরে চলে যেতে হবে। আর আজকের পরে আমি আবার বিয়ে করব, আরেকটা বিয়ে করব। আরে মানুষের জীবনে যে কখন কি আসে কেউ বলতে পারবো না। এই যে জামাল আর রাশেদ, তোমাকে দুই বেয়ের মধ্যে কত মিল মহব্বতা ছিল। তোমাকে সংসার ছিল সোনার সংসার, সুখে সুখে ছিল সংসারটা। আর একটা মহিলার কারণে তোমাকে সোনার সংসারটা তছনছ হয়ে গেল। তবে আপনারা যে যাই কন, জামালের কিন্তু অনেক বড় একটা অন্যায় করা হয়েছে। আমি যদি এই জামালের জায়গায় থাকতাম তবে এতক্ষণ খুনে খুনে যেত। দেখ জামাল, তোমাকে এখানে কেল্লিগা ডাইকে আনছ সেটা তুমি খুইলা কও। চাচা, আপনারা তো সবকিছুই জানেন, নতুন করে আমার আর কিছু বলার নাই।
আমি বিদেশের বাড়িতে অনেকদিন একটা ঝামেলার মধ্যে ছিলাম, যে কারণে বাড়িতে যোগাযোগ করতে পারিনি। এদিক দিয়ে সবাই ভাবছে যে আমি মারা গেছি। আমার ফ্যামিলির লোকজন আমার বউরে আমার ভাইয়ের কাছে বিয়ে দিছে। চাচা, আমি আর ঝামেলা চাই না। আমি খালি চাই আপনারা সবাই মিলে আমার বউটারে আমার ফেরত দেন। আরে তুমি ফিরে যা, তোমার বউ নিতে চাইলেই তো আর আমরা ফিরে দিতাম পারতাছি না। কারণ যেহেতু তোমার ছোট ভাইয়ের সাথে তার বিয়ে হয়ে গেছে, এখন তারে জিজ্ঞেস করতে হইব যে তোমার বউ কি এখন তোমার লগে সংসার করতে চায় না রাশেদের সঙ্গে সংসার করতে চায়। রাশেদ, তুমি কত, তুমি যারে বিয়া করছো, মানে তোমার ভাবিরে যে তুমি বিয়া করছো, এখন কি তারে নিয়ে সংসার করবা না তার বউ আবার তারে ফেরত দিয়ে দিবা? আমার ভাইয়ের বউ, তার উপর অধিকার আমার ভাইয়েরই সবচেয়ে বেশি। আমার ভাই যেহেতু ফিরে আসছে, আমি চাই তার বউ তার কাছে ফিরাই দিতে। এর জন্য আপনারা দয়া করে কোনো ঝামেলা না করে আমার ভাইয়ের বউরে কিভাবে তার কাছে ফিরাই দেওয়া যায় সেই ব্যবস্থাটা করেন। আমরা একই গ্রামে থাকি, আমগোর মান সম্মান গেলে তো আপনাদেরও মান সম্মান যাইবো। ওই মিয়া, ওই তুমি এত বেশি কথা কও কে? হ্যাঁ, তোমার যেটা জিগাইছি সেটা কও। বোমা, রাশেদের সাথে যে তোমার বিয়ে হইছে, এখন কি তুমি রাশেদের সাথে সংসার করবা না জামালের সাথে? চাচা, আমি আমার স্বামীরে চাই। আমি আমার স্বামীর সংসার করতে চাই। আমার স্বামীর কাছে ফিরায় দেন। বিষয়টা অনেক জটিল জামাল। যেহেতু তোমার বউরে রাশেদ বিয়া কইরেই ফেলাইছে, আবার তুমি তোমার বউরে ফেরত নিতে চাও, এইটা সমাধান তো আমি দিতে পারুম না। এইটার সমাধান দিতে পারবো উপজেলা মাদ্রাসার মৌলবী আর আমাগো গ্রামের মসজিদের ইমাম সাহেব যে আছে, তাগো নিয়া স্কুলের মাঠে বসতে হইব। তারা সঠিক সিদ্ধান্ত দিতে পারবে। চাচা, আপনারা এত মানুষে জানাইতে যায় না, এক একজন এসে এক এক কথা বলবো, তাতে ঝামেলা আরো বাড়বো। তার চেয়ে বরং আপনারা একটা সমাধান দিয়ে দেন, নাইলে তো আমগো মান সম্মান কিছুই থাকবো না। চাচা, আরে সমাধান কেমনে দিব আমরা? হ্যাঁ, আর মান সম্মানের চিন্তা করো। মান সম্মানের চিন্তাই যদি এত করবা, তবে নিজের ভাবিরে কেমনে গেছো বিয়া করতা? হ্যাঁ, এক সময় মান সম্মানের চিন্তা করবা। জামাল, তোমার ছোট ভাই রাশেদ যখন তোমার বউরে বিয়া কইরেই ফেলাইছে, তবে তাকে সংসার করতে দাও। তুমি একটা নতুন করে আবার বিয়া করো। কি কইলে তুই কুত্তার বাচ্চা? আমার ভাই আবার আরেকটা বিয়া করবো মানে? তুই ঝামেলার সমাধান করতে না এসে আরেকটা ঝামেলা করতে খারাপ। আমি তোর কি ক্ষতি করছিলাম যে তুই আমার এত বড় ক্ষতি করলি? আমার মনের মধ্যে তুই তুষের আগুন জ্বালায় রাখছস। কি এলাকার লোকজন আইলো সবকিছু সমাধান করতে, তুই তাও হইতে দিলি না। কারণটা কি? তুই কি চাস? আমি তো এটা হইতে দিব না। আমি প্রয়োজন তোর ভাইরা ফলাবো, কিন্তু তুমি বিনা কারণে আমার গায়ে হাত তুলতেছো। তুমি খালি তোমার স্বার্থটাই দেখতেছো। আরে আমি একটা অবিবাহিত ছেলে, আমি কেন তোমার বউরে বিয়ে করতে যাবে তুমি একবার ভাইবা দেখছো? আমার মতো ছেলে কোথাও খুঁজে বাবা? আরে আমি আমার নিজের ভালোবাসারে ত্যাগ করে বউ বাচ্চা সহ তোমার বউরে বিয়ে করছি কেন জানো? যেন আমার ভাইয়ের বউরে যেন কেউ না বলতে পারে বিধবা, আমার ভাতিজারে যেন কেউ না বলতে পারে এতিম। তাইলে ফারজানারে তুই ডিভোর্স দেসটা কেন? তুই কেন আমার বউরে আমার কাছে ফেরত দেস না? আরে তুমি তোমার বউরে নিয়ে যাও, এক্ষুনি ডিভোর্স পেপার নিয়ে আসো, আমি এক্ষুনি সাইন করে দিতেছি। তুমি খালি তোমার স্বার্থটাই দেখলা ভাইজান। তুমি আসার পরে আমি একটা জিনিস দেখতেছি, তুমি তোমার স্বার্থটা দেখতেছো আর কারো স্বার্থটা দেখতেছো না। আমার স্বার্থ না, মায়ের স্বার্থ না, কারোটা না। তুমি একটা স্বার্থপর। আমি স্বার্থ? হ্যাঁ, আমার বউরে তুই বিয়ে করছস, আবার আমারে কর স্বার্থপর? আমি স্বার্থপর? আমি স্বার্থপর? মা জানো, বাইরে বাবা ও চাচু মারামারি করছে। বাবা চাচুকে অনেক মেরেছে। জানি মা। আচ্ছা, তুমি কি ছাড়া থাকতে পারবে? এ কথা কেন বলছো মা? ধরো আমি যদি কোথাও দূরে চলে যাই, অনেক দূরে, আর কখনো ফিরে না আসি, তখন তুমি থাকতে পারবে না? না মা, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। তুমি কোথায় যাবে মা? অনেক দূরে মা, অনেক দূরে চলে যাব, যেখান থেকে কখনো কেউ ফিরে আসে না। আমি তোমাকে সেখানে একা একা যেতেই দেব না। আমিও যাব মা তোমার সঙ্গে।
কি ব্যাপার এত রাতে এখানে দাঁড়ায় আছেন যে? ঘুমাবেন না? চক্ষু দুটার মধ্যে ঘুম নাই ফারজানা। চোখ বন্ধ করলেই তোমার আর আমার সেই পুরনো স্মৃতিগুলো চোখের মধ্যে বাইসে ওঠে। আমার আরো বেশি কষ্ট লাগে, আমার দম বন্ধ হয়ে আসে। আপনি আমারে মাফ করে দেন। আব্বা কালকে কোর্টে যাইব ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। কিছুদিনের মধ্যে রাশেদার আমার ডিভোর্স হয়ে যাব, তারপর আমরা নতুন করে আবার সংসার শুরু করি। ভাঙা আয়না যেমন জোড়া লাগে না, তেমনি ভাঙা মনও জোড়া লাগে না ফারজানা। আমি জানি ডিভোর্স হইব, তুমি আবার আমার কাছে ফিরে আসবা, কিন্তু যে ঘটনাটা ঘটছে আর আমার এই বুকের মধ্যে দাগ লাগছে, এই দাগ করে চাইবো না। তার মানে আপনি আমার আর চান না? আপনি চান না আমরা আবার সংসার শুরু করি? বাদ দাও সব কথা ফারজানা। এবার বিদেশ থেকে আসার সময় না, তোমার জন্য একজোড়া দুল আনছি। একটা হারও আনছি। এই দুল আর হার তুমি সবসময় পরে থাকো, তাহলে তোমার কাছে মনে হইব যে আমি তোমার সাথে আছি সবসময়। আমি সব সময় এগুলো পড়ে থাকবো। অনেক রাত হয়েছে, ঘরে চলেন। আমার এখানে ভালো লাগতেছে, আর একটু থাকি, তুমি যাও। ফারজানা, যাও। চাচি, চাচি আপনার কই? আসে, আপনার সবাই তাড়াতাড়ি বাইরে আসে। কিরে মায়া কি হইছে? চাচি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? আমাকে বিলে ধরে যে বটগাছটা আছে না, আরে ওই বটগাছে কি হইছে? ওই বটগাছের লগে জামাল ভাই ফাঁসি দিছে। আল্লাহ গো! ভাইজান, তাড়াতাড়ি চলেন। ভাইজান! এই চিঠিটা যখন আপনারা পাবেন তখন হয়তো আমি এই দুনিয়াতে থাকবো না। মা, রিমা, রাশেদ, ফারজানা, তোমরা আমার মাফ করে দিও। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি যখন আইসা শুনলাম ফারজানার রাশেদ বিয়ে করছে, তখনই আমার দেহ মন সব মরে গেছে। আমি রাশেদকে দেখলেই আমার শত্রু শত্রু মনে হতো, ফারজানারা দেখলে বিশ্বাসঘাতিনী মনে হতো, আমার মারে দেখলে আমার কাছে পরপর মনে হতো। এভাবে প্রতিদিন মরার চেয়ে একবারে নিজেরে শেষ করে দিলাম। আমি কাউরে দোষ দিতেছি না, সব দোষ আমার, সব দোষ আমার ভাগ্যের। আসলে আমাদের প্রবাসীদের একটাই কষ্ট, আমরা সবার দুঃখটা বুঝি কিন্তু আমাদের দুঃখটা কেউ বোঝে না। তোমরা ভালো থেকো সবাই, আলবিদা।
বাবা